উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি দ্য লেজেন্ডারি লাইফ অফ কুইন লো পর্ব 13। শুরু আবার সেখান থেকেই হয় যেখানে শেষ হয়েছিল। পিং নিজে গেম থেকে কুইট করে যায় এবং তার জায়গায় লিউ বাউকে এনে রাজার হ্যাংয়ের পাশে দাঁড় করিয়ে দেয়। পর এখানে দেখানো হয় যে গেম শুরু হয়েছে। এখানে দেখায় যে গেমে একটা বাক্সের মধ্যে একটা জিনিস রাখা হয়েছে এবং প্রত্যেক কাপলকে তার গন্ধ নিয়ে বুঝতে হবে এবং বলতে হবে সেটা কি। তোমার সেটা পদ্ম ফুল বের এবং দ্বিতীয়বার রোজমেরি। শেষ পর্যন্ত এখানে লিউ বাউ আর ডুয়ানিউন ঝ্যাং জিতে যায়। খেলে পুরস্কার জিতলে জানতে চাওয়া হয় যে তারা এই অর্থ দিয়ে কি করবে। ও জানায় যে ঝ্যাংকে তার নির্ণয় নিতে। ঝ্যাং জানায় যে তার তরফ থেকে এটা দান করে দিতে সুস্থ গৃহের লোকেদের জন্য আর সর্বসাধারণের জন্য লাভদায়ী হবে। মানে উপস্থিত জনগণ খুব খুশি হয়। বলতে থাকে এই কাপল শুধু প্রতিভাশালী নয়, উদারও যথেষ্ট। এদিকে জিনফেং জানতে চায় ডুয়ানিউন চোংয়ের থেকে যে এই অসুস্থ গৃহটা কি। জানায় জিনফেংকে যে অসুস্থ বিকলাঙ্গ বয়স্ক মানুষদের জন্য ব্যবস্থা আছে যেখানে তাদের দেখভাল করা হয়। সেখানে দানের কথাই তার দাদা বলেছে। দাদা একজন সত্যি মহান রাজা। এখন সকলে আবার তারিফ করতে থাকে লিউ বাউ আর রাজা ঝ্যাং। তাদের জুটি স্বর্গে তৈরি এবং আদর্শ জুটি। কথাগুলো শুনে ডুয়ানিউন চোংয়ের মন খারাপ হয়ে যায়। ফেং মনে মনে ভাবতে থাকে যে রাজা ডুয়ানিউন চং লিউ বাউয়ের জুটি সত্যি আদর্শ জুটি, স্বর্গে নির্মিত জুটি। হয়তো এবার তার সময় চলে এসছে এখান থেকে চলে যাও। তখনই জিনফেং দেখতে পায় তার মাকে রাজধানীর পথে আর আন্দাজ করে সেদিকে এগিয়ে যায়। ডুয়ানিউন চং জিনফেং এর দিকে তাকিয়ে বৌদি বলে ডেকে ওঠে। রাজা ঝ্যাংও চিন্তায় জিনফেং এর দিকে তাকায়। তারপর তার পিছু নেওয়া শুরু করে। দিকে দেখায় জিনফেং রাজধানীর পথে তার মায়ের পিছু নেওয়া শুরু করে। তার পিছু নেয় রাজা ঝ্যাং। এই দৃশ্যগুলো দেখে শেফ চাই ভাবতে থাকে যে কমান্ডার সু কথাগুলো ঠিকই বলেছিল যে প্রতিপত্তির মাঝখানে বিষয় খুবই জটিল হয়। এর বিষয় বা তাদের মাঝখানে না যেতে মানে শেফ চাইকে ডাকলে শেফ চাই আবার চা দেওয়া শুরু করে নিঃশুল্ক। দিকে দেখায় জিনফেং এর মা ইউংফু খেতে খেতে রাজধানীর পথে ঘুরছে। সেখান থেকে চলে গেলে জিনফেং সেখানে এসে উপস্থিত হয়। আবার সেখান থেকে ঘুরে যেতে থাকলে রাজা ঝ্যাং এসে তাকে থামায়। জিনফেং ঝ্যাংকে দেখে সেখান থেকে চলে যেতে গেলে ঝ্যাং তাকে ধরে থামায় যে তার থেকে না পালাতে। এই পালানো ভাবটা বারবার বন্ধ করতে। ফেং জানায় সে তার মাকে দেখতে পেয়েছে, মাকে খুঁজতে যাচ্ছে, সে তারাই আছে। বলে উল্টোপাল্টা কথা বন্ধ করতে, আগে তার কথা শুনতে। সাবধানে জানিয়ে দেয় জিনফেংকে ঝ্যাং লিউ বাউয়ের সাথে তাকে ইনভলভ করা বন্ধ করতে, কারণ সে জিনফেং আর লিউ বাউ ষড়যন্ত্রের বিষয় আগেই জেনে গিয়েছিল। ফেং বলে ঝ্যাংকে যখন জানাজানি হয়ে গেছে তাহলে সে সবটা জানিয়ে দিচ্ছে যে ফেং তার মাকে খুঁজে পেয়ে গেলে সে জিয়ানপা গ্রামে ফিরে চলে যাবে আর কখনোই ফেরত আসবে না। সে তখন লিউ বাউকে বিয়ে করে নিতে পারে, তার রানী বানাবে। বলে একটু আগে জিনফেং বললো যে সে পালানোর চেষ্টা করছে না, তাহলে এগুলো কি? রানী পদে অধিষ্ঠিতই বা হয়েছে সে কিসের জন্য? পদটাকে সে তার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারে না। ফেং জানায় ঝ্যাংকে যে অদ্ভুত মানুষ তো সে ভীষণ তো বলেছিল সে তার জোয়ান নয়। জিনফেংকে রানী রূপে পেয়ে সে একদমই খুশি নয়, যথেষ্ট উপযুক্ত তার জন্য। জিনফেং যখন ভালো পুরুষ মানুষ পেয়ে যেতে পারে ভবিষ্যতে, তাহলে সে ঝ্যাংয়ের উপর কেন সময় নষ্ট করবে? ঝ্যাং বলে ভালো করে দেখতে যে তার থেকে ভালো কেউ নেই দুনিয়াতে। ফেং বলে সে তার জিয়ানপা গ্রামে অনেক সুপুরুষ মানুষ দেখেছে, 6 থেকে 8টা অ্যাবস আছে, যে দেখতেও যথেষ্ট পুরুষালী। ঝ্যাংয়ের মতো এত পাতলা রোগা না। কথা বলতে রাজা ঝ্যাংকে তাদের গ্রামে দুর্বল মানুষ রূপে পরিচিত করা হবে, এতটাই রোগা পাতলা। এখানে তার ছোটবেলার বন্ধু ইউচাং এর কথাও বলে, তার বন্ধু তাকে খুব বেশি ভালোবাসে। সাথে যদি জিনফেং এর ছোটবেলায় এঙ্গেজমেন্ট না হয়ে থাকতো তাহলে তো জিনফেং এর একটা প্রেমীও থাকতো। ঝ্যাং তাকে ওয়ার্নিং দিয়ে বলে যে যা কথাগুলো বলেছে সেগুলো সাহস করে আবার বলুক। একই কথাগুলো তরবর করে বলতে থাকে আবার। ঝ্যাংয়ে জিনফেং এর উপর ভীষণ রাগ হয়ে যায় এবং সে তার মুখ বন্ধ করে দেয়। ফেং চমকে যায় এবং তার হাত থেকে হাত পাখাটা পড়ে যায়। কিছু সময়ের জন্য থেমে যায়। পরে রাজা ঝ্যাং ছেড়ে দিয়ে জিনফেংকে বলে যে সে লিকার খাওয়াতে হয়তো নেশা বেশি হয়ে গেছে, সে ডবল দেখছে জিনিসপত্র। সে সেখান থেকে চলে যায়। ফেং কিছু সময়ের জন্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে তারপর মনে করে তার মাকে খুঁজতে হবে। এদিকে দেখায় লিউ বাউ একা বসে আছে আর তার পাশে এসে বসে ডুয়ানিউন চং। বলতে থাকে বায়ুকে যে তার দাদা খুব চাল দিয়ে একটা বেরিয়ে গেল মঞ্চ ছেড়ে। ভালো হতো এরকমটা যদি চংও শিখতে পারত। চংকে বলে যে সে কিছুক্ষণ মুখ বন্ধ রাখতে পারে না, মুখ বন্ধ রাখলে কি তার প্রাণ চলে যাবে? জানায় বায়ুকে হ্যাঁ সে বোরিং হয়ে মারা যাবে নিজের মুখ বন্ধ রাখলে। এই জন্য ব্যস্ত, তাহলে আগে এগিয়ে যেতে এই বিষয় নিয়ে। এখানে বায়ুর মতে চোং রাজার অধীনস্থ ছাড়া কিছুই না। জানায় আশ্চর্য একজন মহিলা বায়ু। কিছুক্ষণ আগে যদি না থাকতো তাহলে তার প্রশংসকদের দ্বারা প্রশংসা হয়ে যেত বায়ু। যেভাবে তারা তার পেছনে পড়ে গেছিল, টানাটানি শুরু করেছিল তাকে নিচ্ছ, সেই বায়ু এখনো তাকে ধন্যবাদ পর্যন্ত দেয়নি। চোং এখানে কোনোভাবে আশ্চর্য নয় যে রাজা ঝ্যাং বায়ুর এখানে পরোয়া করে না। এখানে চোংকে দোষ দিয়ে বলে যে চোং আগেও রাজার সামনে বায়ুকে লজ্জিত করেছে, রাজার থেকে দূরে রাখবে বলেই তাকে তখন টেনে নিয়ে পালিয়েছে। জানায় বায়ুকে এটা একদম সত্যি কথা না, সে বায়ুর বিষয়ে চিন্তিত ছিল আর কিছু না। পরে চোং থেমে বায়ুকে জানায় যে সে একদম ঠিকই বলেছে। তখন সে তাদের মাঝখানে আসে, কোনোভাবেই তাকে নিয়ে এসে ঝ্যাংয়ের দিকে যেতে পারবে না। সেখান থেকে রাগ করে যেতে থাকে, বলতে থাকে যে অর্থ পাওয়া হয়েছে পুরস্কারে, এগুলো তো তাকে দান করতে হবে অসুস্থ গৃহে। বায়ু বলে চোংকে তার পেছন না নিতে, পেছনে আর একবার নিতে আসতে দেখলে সে তার পা ভেঙে দেবে। এবং বলে যে সে লিউ বাউকে কোনোভাবেই ভয় পায় না। মহারাজ তাকে একটা টাস্ক দিয়েছে আর সেটা হলো লিউ বাউয়ের পেছনে, আর সেটা সে করতে থাকবে শেষ পর্যন্ত। চাই আর কমান্ডার সু যেতে যেতে এদিকে কথা বলতে থাকে যে আজকে তারা ভালো কাজ করেছে রাজধানীতে। উনি তাদের ডুয়ানিউন চং এর সাথে দেখা হয়। চাই আর কমান্ডার সু
দুজনেই দেখতে পায় যে জুয়ান ইউনচং ঘুরিয়ে চলছে, তার চোট লেগেছে। তাকে চোটের বিষয়ে জিজ্ঞেস করলে সে জানায় খুব গম্ভীর বিষয় না, সে ঠিক আছে। তারা তিনজন সেখান থেকে চলে যায়। এদিকে দেখা সবাই এবার ইম্পেরিয়াল একাডেমিতে ফিরে এসেছে। সবার শেষে সেখানে রানী জিনফেং উপস্থিত হয়। ইম্পেরিয়াল একাডেমির শিক্ষক ওয়েই তাকে জিজ্ঞেস করলে যে এত দেরি হয়েছে কেন। ফেং জানায় যে ওয়েই বলেছিল ভালো কাজ করতে, রাজধানীতে একজন মানুষের চালের রাস্তা তুলতে সাহায্য করেছে। যেহেতু রাস্তা চেনে না, ফেরত আসার সময় 10 রাস্তা তাকে পায়ে হেঁটে আসতে হয়েছে। কথাগুলো শুনে সেখানে উপস্থিত সকলে খিখি করে মুখ চাপা দিয়ে হেসে ওঠে। দেখায় জিনফেং তার নিজের কক্ষে এলে সুফাং তাকে প্রশ্ন করতে শুরু করে যে তার সারাদিন কেমন কেটেছে। যাবতীয় জিনফেং বলে আগে তার জন্য কিছু খাবার আনতে, পরে কথা বলছে। পর জিনফেং খেতে থাকলে সুফাং তাকে জিজ্ঞেস করে যে আজকে সারাদিন একসাথে যা যা টাস্ক করেছে তার থেকে কি ভালো কিছু উপলব্ধি হয়েছে। আশা করছে যে রাজা ঝ্যাংয়ের সাথে রানী ভালো সময় কাটিয়েছে, ভালো কিছু উপলব্ধি করেছে। জিনফেং এর সেই সব কথা মনে করে রাজা ঝ্যাংয়ের সাথে কাটানো মুহূর্ত। সুফাংকে জানায় তার খাওয়া হয়ে গেছে, সে ঘুমোতে যাচ্ছে। সুফাং রানীর খাবারের দিকে তাকিয়ে ভাবতে থাকে রানীর সব পছন্দের ব্যঞ্জন, কোনো সমস্যা নেই তো। একে দেখায় রানী বিছানায় শুয়েছে, সে কল্পনা করতে থাকছে রাজা ঝ্যাং তার দিকে এগিয়ে আসছে। রানী জিনফেং চোখ বন্ধ করে লজ্জা পাচ্ছে, তো আবার পরক্ষণে চোখ খুলে দেখলে সেখানে ভাবতে পারে সে সেটা কল্পনা করছিল। তারপরই পাশ ফিরে শুয়ে পড়ে। একে দেখায় রাজা ঝ্যাংও স্বপ্ন দেখছে, সে ইউফ্যাং গার্ডেনে আছে। তার মুখের মধ্যে এসে একটা সাদা রুমাল লাগে, রুমালটা সরালেই সেখানে একজন সুন্দরী রমণী এসে জড়িয়ে ধরে। তো তার মুখ তুললেই দেখতে পায় সেটা রানী জিনফেং। ঝ্যাংকে জুয়ান বলে ডাকছে। ঝ্যাং এদিকে ঘুম থেকে ধরপড়িয়ে উঠে পড়ে বলে এইসব কি ভাবছে সে। ও নিজেকে বুঝিয়ে বলে যে ঘুমিয়ে পড়তে কোনো ব্যাপার না, সে আবার শুয়ে পড়ে। এদিকে দেখায় প্রধানমন্ত্রী লিউশির টেন্ডার মিস্টার ইউ গিয়ে তাকে জানাচ্ছে সে ইউ চ্যাংকে ব্যক্তিগতভাবে মহলে পৌঁছে দিয়ে এসেছে। সে জানায় মিস্টার ইউকে সে খুব ভালো কাজ করেছে, এরপর থেকে যাবতীয় দায়িত্ব ইউ চ্যাং এর উপর এখন। এদিকে দেখায় রাজা ঝ্যাং ইম্পেরিয়াল একাডেমিতে এসেছে। মাথা ঘুরিয়ে দেখতে গেলে পেছনে দেখতে পায় রানী জিনফেংকে। জিনফেংকে বলতে থাকে যা হয়েছে সেই নিয়ে বেশি না ভাবতে, কারণ সে গতকাল প্রমত্ত ছিল আর হুঁশে ছিল না। এখানে রাজাকে উপহাস করে বলে সে তো সারা রাত ভাবছিল যে হয়তো তার উপর মোহিত হয়ে পড়েছে, তাই করেছে। এরপর কড়া ভাষায় তাকে জানিয়ে দেয় এটাকে সে কুকুর কামড়ানোর মতোই ধরবে। ঝ্যাং জানায় জিনফেংকে অনেক বাড়াবাড়ি হচ্ছে, এত অসভ্যতা না করতে। সাফ ভাবে জিনফেংকে জানিয়ে দিতে যে লিউবাইয়ের সাথে যেন রাজা ঝ্যাংকে সে দ্বিতীয়বার আর ইনভলভ করার না চেষ্টা করে। এখানে উপস্থিত লিউবাই এই দৃশ্যগুলো দেখে নেয় এবং কথা শুনে নেয়, তার খুব খারাপ লাগে। এদিকে মনে মনে ভাবতে থাকে যে লিউবাইয়ের সাথে পরিকল্পনার কথা তো সে কাউকে জানাই, এই বিষয়টা লিক হয়ে রাজা ঝ্যাংয়ের কাছে গেল কি করে। জিনফেং ক্লাসের ভিতর পা রাখতে গেলে হোঁচট খায়, তার খেতে থাকা আপেল গলার মধ্যে আটকে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, দম বন্ধ হতে থাকে। ঝ্যাং মাথা ঘুরিয়ে জিনফেংকে বলতে থাকে আবার কি হয়েছে, সে কি শুরু করেছে। মনে ভাবে এর থেকে তো তার মৃত্যু ভালো, আর ভালো লাগছে না এইসব জিনিস। জিনফেং এর হাত থেকে আপেল পড়ে যায়, তার কষ্ট বাড়তে থাকে, সে বেহুশ হয়ে যায়। দেখায় জিনফেং বেহুশ হয়ে পড়ে আসে এবং তাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। সবাইকে বলছে যে ইম্পেরিয়াল একাডেমি চিকিৎসালয়ের চিকিৎসক কোথায়। উনি সেখানে ছুটে ইউ চ্যাং উপস্থিত হয়, তাকে সে অভিবাদন জানিয়ে রানীর দিকে এগোতে গেলে রাজা জিজ্ঞেস করে সে কে। চ্যাং জানায় আগে রানীর প্রাণ বাঁচানো দরকারি। সে কথা বলছে, রাজা বলে যে ভালোভাবে ট্রিটমেন্ট করতে যদি ঠিক হয়ে যায় তাকে সে ভালো পুরস্কার দেবে। প্রথমে রানীর পালস চেক করে, পরই হঠাৎ করে রানীর পেটের মধ্যে ঘুষি মেরে তার মুখ থেকে আপেল বের করে দেয় টুকরোটা, তার গলার মধ্যে ফেসে গেছিল। থুক করে মুখ দিয়ে আপেলের টুকরোটা বের করে দিয়ে আবার বেহুশ হয়ে যায়। সু ইউ চ্যাং এর দিকে তলোয়ার উঁচিয়ে ধরে। ঝ্যাং ইউ চ্যাংকে বলে তার সাহস কি করে হলো। চ্যাং আপেলের টুকরোটা তুলে সবাইকে দেখায় যে সে বাঁচিয়েছে। যা বলে কমান্ডার সুকে যে রানীকে জিয়ানলু হলে তার নিজের কক্ষে পাঠিয়ে দিতে। এদিকে দেখায় রাজা ঝ্যাং ইউ চ্যাং এর সাথে কথা বলছে, তার নাম জানতে চাইছে। চ্যাং তার নাম পরিচয় দিয়ে বলে নাম ইউ চ্যাং এবং সে ইম্পেরিয়াল লিংশু একাডেমির প্রথম বর্ষের ছাত্র, হওয়ার পর এখন চিকিৎসক। পর ইউ চ্যাং বলে রাজাকে যে সে পুরস্কার দেওয়ার কথা বলেছিল। রাজা ঝ্যাং ইউ চ্যাং এর থেকে জানতে চায় যে সে কি চায়। চ্যাং জানায় রাজা ঝ্যাং এর বাকি সহযোগীদের মতো সেও থাকতে চায় রাজার সাথে জীবন। এখানে রাজা ঝ্যাং জানায় একদম চিকিৎসক সেনেও মারা যাওয়ার পর একজন কুশল চিকিৎসকের খুবই আবশ্যক হয়ে পড়েছে, তাই তার অনুরোধ এখানে স্বীকার করা হয়। একে দেখায় জিয়ানলু হলে রানীর কক্ষে ফেংকে বারবার তার অ্যাটেন্ডার সুফাং ডাকতে থাকলে সে হট করে জেগে ওঠে। ফেং জেগেই সুফাং এর থেকে জানতে চায় যে তার কি হয়েছিল। সুফাং জানায় যে ইম্পেরিয়াল একাডেমিতে সে এক টুকরো আপেল খেয়ে তার গলায় আটকে যায়, সে তৎক্ষণাৎ বেহুশ হয়ে যায়। মময়ম রাজা ঝ্যাং একজন ভালো চিকিৎসক এনে তাকে জাগিয়ে তোলে। আবার সুফাং এটাও জানায় যে সে নিজে খুব চিন্তিত হয়ে গেছিল। ফেং বলে তার গলায় যদি আপেল আটকে থাকে তাহলে সে তার পেটের মধ্যে ব্যথা কেন অনুভব করছে। উনি সেখানে লিউবাই উপস্থিত হয়। সে প্রথমে জানতে চায় জিনফেংয়ের থেকে সে ঠিক আছে কিনা। সে সাফ জানিয়ে দেয় যে সে জিনফেংয়ের থেকে আলাদা হচ্ছে, কারণ তার যাবতীয় পরিকল্পনা শুধু প্রভাবই নয়, এতে সবাই সকল কিছু জেনেই গেছে। ফেং বলে যে তাকে একটা সুযোগ দিতে সে নতুন পরিকল্পনা বানাচ্ছে। সে জানায় যে ইম্পেরিয়াল একাডেমিতে রাজা আর জিনফেংয়ের কথা সে শুনে নিয়েছে, তাই সে জানাতে এসেছে জিনফেংকে যেতে সে তার থেকে আলাদাই হচ্ছে। এরপর থেকে জিনফেং সব থেকে যেন দূরে থাকে। এর সাথে রাজা ঝ্যাংয়ের সম্পর্কের বিষয়টা সে নিজেই দেখে নেবে। ফেং জানায় বায়োকে আর একটা সুযোগ দিতে, সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। ফেং সুফাংকে জিজ্ঞেস করতে থাকে যে তার কি মনে হয়
যে তাদের পরিকল্পনার লিক কে করেছে। তখন জানায় জিনফেংকে যে এইসব বিষয়ে না ভাবতে। দুবাই একজন খুবই কৃতজ্ঞ মানুষ, এত কিছু করার পরও সে রানীকে সন্দেহ করছে। রানীর স্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ, তাকে বিশ্রাম নিতে সে পরে তুন রাজকীয় চিকিৎসককে বলবে রানীকে চেক করে যেতে। উনি জিনফেং এর মনে পড়তে থাকে যে হঠাৎ করে হুঁশ ফেরার সময় যার মুখ দেখেছিল সেটা আর কেউ না, ইউ চ্যাং। একে দেখা ইম্পেরিয়াল লিংশো একাডেমিতে ইউ চ্যাং সকল চিকিৎসকদের তার গর্বগাথা বলছে, তবে সে মহারানীকে উদ্ধার করেছে। উনি সেখানে রানী জিনফেং উপস্থিত হয়ে যায়। উপস্থিত হয়ে বাকি চিকিৎসকদের সেখান থেকে যেতে বলে। ইউ চ্যাংকে দেখেও ভীষণ খুশি হয়। ইউ চ্যাংকে দেখে ভীষণ খুশি হয়, বলে যে সে শাহী চিকিৎসক হয়ে গেছে এখন। এটা ভাবেও নি যে ইউ চ্যাংকে সে মহলে দেখবে। চ্যাং বলে যে রাজমহলে পৌঁছানোর ঘটনা অনেক লম্বা, পরে এক সময় তাকে বলবে। সে সবার থেকে শুনেছে যে রাজা রানী সম্পর্ক নাকি খুবই টেনশনপূর্ণ। ফেং জানায় সম্পর্ক টেনশনপূর্ণ না, অসংগত বরং। ফেং হঠাৎ করেই থেমে বলতে থাকে যে জুয়ান একজন রাজা, সে কি করে জানলো? চ্যাং বলে যে আশপাশের লোকের থেকে সে শুনেছে। তার বন্ধু জিনফেংও তো এখন রানী হয়ে গেছে। ফেং জানায় ইউ চ্যাংকে যে যার সাথে সে পত্রাচার করে এসছে সে আসলে ডুয়ানিউন ঝ্যাংই না। চ্যাং এর কোনো রিয়াকশন না দেখে সে আবার বলে কি এত অবাক হয়নি? উত্তরে বলে ইউ চ্যাং যে এটা এক ভীষণই হাস্যাস্পদ। হ্যাঁ, সে অবাকও। চ্যাং জিনফেং এর থেকে জানতে চায় সে কি মহারাজকে পছন্দ করে না। ফেং জানায় যে জুয়ানকে সে পছন্দ করতো, পত্রের মাধ্যমে এত দিককে সে ভালোবাসতো, সেই জুয়ানই না, পত্র হয়তো অন্য কেউ ব্যবহার করেছে। চ্যাং জিনফেং এর থেকে জানতে চায় কখনো ভেবেছে যে চিঠিগুলো তাকে কে লিখেছে। ফেং জানায় লিউসি হয়তো কোনো র্যান্ডম মানুষকে দিয়ে কাজটা করিয়েছে। এখানে জিনফেংকে জানিয়ে দেয় যে সেই ব্যক্তি ছিল যে চিঠি লিখেছিল জিনফেংকে। কুল ডুয়ানিউন চ্যাং সে। জিনফেং প্রথমে ইউ চ্যাংকে বলে যে সে মজা করছে, কোনো দোনমনো করতে থাকে। ইউ চ্যাং বলে সে বাঁ হাত দিয়ে লিখেছিল, জিনফেং তার হ্যান্ডরাইটিংটা বুঝতে পারে। জিনফেংই তো বলতো যে তার সবগুলো লেখা পত্র চ্যাংকে গিয়ে স্টেশনে দিয়ে আসতে, পোস্ট করে আসতে রাজা ঠ্যাংয়ের জন্য। ইউ চ্যাং সেই সমস্ত চিঠিগুলো নিয়ে তার বাবা লিউসিকে দিত। এমন ভাবে চিঠি লিখতো যাতে নকল জুয়ান চিঠি লিখেছে জিনফেংকে এটা মনে হয়। জিনফেং ইউ চ্যাং এর থেকে জানতে চায় যে সে কি তাদের সমস্ত পত্র পড়েছিল। চ্যাং জানায় যখন জিনফেং লিখতো তার সামনেই তো পড়ে নিয়েছিল সে, বাকিগুলো আড়ালে পড়েছিল। আলাদা কি? ফেং রাগারাগি করে ইউ চ্যাংকে চড়থাপ্পড় মারতে থাকে, জানায় যে এটা খুব বাজে কাজ করেছে। ফেং জানায় জিনফেংতে এই সবের মাঝখান থেকে সে খুব আনন্দ নিয়েছে। ফেং ইউ চ্যাংকে মারার পর জিজ্ঞেস করে যে সে আগে থেকেই জানতো যে লিউসি তার বাবা। চ্যাং জানায় যে ফেং এর মা ইউনফু আর ইউ চ্যাং দুজনেই তাকে জানিয়েছিল লিউসির ব্যাপারে যে সে তার বাবা, তো প্রথম থেকে জিনফেংই মানতে চায়নি। ফেং রেগে রেগে ইউ চ্যাংকে বলতে থাকে সে খুব খারাপ বন্ধু, সে খুব বাজে কাজ করেছে। চ্যাং বলে এইসব কথা ছাড়তে মেন কথা হলো যে যেই জুয়ানুন চ্যাংকে সে পছন্দ করে সে আর কেউ না, তার ইউ চ্যাং। ফেং বলে ইউ চ্যাংকে সে সেই ইউ চ্যাংকে ভুল বুঝেছিল, চিনেছিল। রাজা ঝ্যাং আর এই ইউ চ্যাং এর মধ্যে কোনো তফাৎ নেই, থেকে সে তাদের সম্পর্ক বন্ধুত্ব শেষ করছে। চ্যাং জিনফেংকে জানায় যে এই বিষয়টা নিয়ে সে গভীরভাবে ভাবেনি। সে জিনফেং এর থেকে ক্ষমা প্রার্থী, তাকে ক্ষমা করে দিতে। ফেং বলতে থাকে যে ইউ চ্যাং যেহেতু মহলে এসছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, জানাতে তার আসল উদ্দেশ্য কি। ইউ চ্যাং অবস্থা সামলানোর জন্য জিনফেংকে বলতে থাকে এতদিনে এমন কোনো সুন্দর মুখ সে খুঁজেই পায়নি জিনফেং এর মতো মুখটা তার মনে শান্তি দিতে পারে, তাকে সন্তুষ্ট করতে পারে। কারণ সে জিনফেং এর মতো সুন্দর মুখটা ভুলতেই পারছিল। ফেং জানায় সে খুব অসভ্য, কোনোদিন তাকে পাবে না, এটা সত্যি বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে দেখায় রাজার অ্যাটেন্ডার সুয়ানে সে রাজাকে জানাচ্ছে যে সুফাং জানিয়েছে রানী জেগে উঠেছে আর সুস্থ আছে। ঝ্যাং জানায় যে রানী বলে সে কাউকে চেনে না, জিনফেং না সে পরিচিত নয়, জানাজানি তো অনেক পরের কথা। সুয়ান বলে যে মহারাজ এগুলো কি বলছে। উত্তরে ঝ্যাং জানায় সামনে তার পরীক্ষায় সে এখন কনসেন্ট্রেট করছে, ফোকাস আছে, অন্য বিষয় নিয়ে যেন সুয়ান তার সাথে আর কোনো কথা না বলে। দেখায় গার্ডেনে লিউসি আর জিনফেং কথা বলছে। লিউসি বলছে এখন খুব সুন্দর চেরি ব্লসমের টাইম চলছে, জিনফেং সেগুলো না দেখে কেন শুধুমাত্র চেরি টমেটো খেয়ে যাচ্ছে। জিনফেং জানায় লিউসিকে যে তার মতো চেরি ব্লসমের ফুল দেখার তার কোনো মুড নেই। ফেং লিউসি থেকে জানতে চায় যে ইউ চ্যাংকে কি সে মহলে প্রবেশ করিয়েছে। সে জানায় যে জিনফেং এর প্রেম প্রসঙ্গ নিয়ে সে তাকে কেন দোষ দিচ্ছে। ফেং লিউসিকে বলে যে এটা খুবই বাজে কথা। সে ভাবছে হয়তো জিনফেং খুব আরামে আছে মহলে, লিউসি চাইছে যে জিনফেংকে কষ্ট দিতে। সে বলে জিনফেংকে এতে ভুল কি আছে। ফেং এখন একজন রানী আর সে রাজকীয় চিকিৎসককে সামলাতে পারবে না। ফেং জানায় যে সে সব সামলে নেবে। লিউসি থেকে জানতে চায় সে কেন তার সাথে দেখা করতে এসেছে। লিউসি জিনফেংকে জানায় যে ইউনফু তার জিনফেং এর মা সারাক্ষণ তার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকে যে সে তার মেয়েকে দেখতে চায়, তাই এখানে লিউসি দেখা করতে এসেছে জিনফেং এর সাথে। সে জিনফেং এর সাথে দেখা করতে আসার আগে এমপ্রেস ডাওগারের সাথে দেখা করেছে। ডাওগার এখানে অনুমতি দিয়ে দিয়েছে জিনফেংকে আর ইউনফুকে। ইউনফু অর্থাৎ জিনফেং এর মা মহলে এসে দেখা করতে পারে জিনফেং এর সাথে। ফেং লিউসি থেকে বলে এটা সত্যি কথা বলছে, সে সত্যি হবে। লিউসি জানায় যে সে কখন তাকে মিথ্যে বলেছে। জিনফেং হেসে মনে মনে ভাবতে থাকে যে কি মিথ্যেবাদী লোক। ঠিক আছে, সে আর মিথ্যে কথাতে ভয় পায় না, এমন ভাবছে এরকমই তার বেটি। সে এটাও জানে যে এখনো সে মিথ্যে কথা বলছে তাকে। ফেং হেসে এসে লিউসিকে জিজ্ঞেস করে সে তো সবই জানে, এটাও বলে দিতে যে তার মা কখন আসছে, আজকে কালকে না পরশু। লিউসি বলে যে এত ব্যস্ত না হতে, চলে আসবে ঠিকই, তার আগে তার প্রতি বিনীত আছে। ফেং বলে যে সে মহল ছেড়ে যেতে পারবে না এটা জানে। ইম্পেরিয়াল একাডেমিতে সে রাজার এখন স্টাডি কম্পেনিয়ন। কি চাইছে এখানে লিউসি? লিউসি জানায় জিনফেংকে যে ইম্পেরিয়াল একাডেমি সে
পরীক্ষার বিষয় নিশ্চয়ই জানে। একে দেখা ঘরের মধ্যে কমান্ডার সু, রাজকুমার ডুয়ানন চ্যাং এবং শেফ চাটি ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করে খেলছে। কমান্ডার সু সবাইকে জানায় যে রাজা কদিন মন দিয়ে পড়াশোনা করছে, রানীর পেছনে লাগারও কোনো চেষ্টা করেন, লজ্জা দেওয়ারও চেষ্টা করেনি। বিষয়টা হয়তো এখানে গম্ভীর। শেফ চাই তাদের জানায় যে চারিদিকে সে জিজ্ঞেস করেছে এবারের ইম্পেরিয়াল একাডেমির চিফ এক্সামিনার ওয়াং বলে একজন শিক্ষক, একজন এখানে নেশাখোর ব্যক্তি। শেফ চাই একজন ভালো লোককে পাঠিয়েছে যে বিদেশ থেকে ভালো উচ্চমানের 1000 বছরের পুরনো মদ আনতে, কারণ শিক্ষক ওয়াংকে এই ঘুষ দিয়ে লাভদায়ী হবে তারা। তোমার চোখ জানা এগুলো করে কোনোভাবেই লাভ হবে না, কারণ শিক্ষক ওয়াং এর মেয়ের যার সাথে বিয়ে হয়েছে সে হচ্ছে লিউসির কাজিনের গ্রুপের মধ্যে পড়ে, সে হয়তো তাকে কোনোভাবেই পাশ করতে দেবে না। কমান্ডার সু বলা শুরু করে যখন প্রশ্নপত্র তৈরি হয়ে যাবে তখন তার কিছু লোকদের নিয়ে সেই গুপ্তকক্ষে যাবে যেখানে প্রশ্নপত্র রাখা থাকবে, তারা সেই প্রশ্নপত্র লিক করে নিয়ে আসবে রাজা ঝ্যাংয়ের জন্য। চাই জানতে চাই এটা চুরি করা হবে না। কমান্ডার সু বলে যে রাজ্য সবকিছু রাজার, সে সেখান থেকে যদি একটা কাগজের টুকরো নয় সেটা চুরি কি করে হয়। কমান্ডার সু আর ডুয়ানন চুং দুজনেই বলে ঠিক ঠিক একদম ঠিক কথা। উনি সেখানে রাজা ঝ্যাং উপস্থিত হয়ে যায়, বলে তারা কি বিষয়ে কথা বলছে তাকেও বলতে, শুনে দেখতে চায় কি বিষয়, সেটা কতটা গুরুত্বপূর্ণ। এদিকে দেখায় জিনফেং আবার লিউসিকে বলছে যে এটা তো শুধুমাত্র একটা পরীক্ষা, রিয়েল একাডেমি, এটা এত গম্ভীর বিষয় কেন? রাজাকে কেউ পরীক্ষা নিতে পারবে, তাকে ব্যর্থ করতে পারবে, পরীক্ষা এটা হতেই পারে না। সে বলে যে মৃত সম্রাটের মরণোত্তর আদেশে এটা ছিল, রাজাকে পরীক্ষা দিতেও হবে ইম্পেরিয়াল একাডেমিতে, আর সেটা প্রথম স্থান অধিকার করতে হবে, তারপরই রাজা ঝ্যাং দেশ শাসন করার নিয়ন্ত্রণ পাবে। ঠিক জানায় সীমাটা একটু রাজা ঝ্যাংয়ের জন্য হয়তো উঁচু হয়ে গেছে। সে জানায় মৃত সম্রাটের আদেশ সেটা পালন করতেই হবে। সে জিনফেংকে জানায় কিন্তু এখানে একটা টুইস্ট আছে, বলে তাকে তাড়াতাড়ি বলে ফেলতে। সে জানায় যে এই ইম্পেরিয়াল একাডেমির এক্সামিনেশনে জিনফেংকেও পার্ট নিতে হবে। ফেং বলে এটা বাড়াবাড়ি হচ্ছে, এরপর কি লিউসি এটা বলবে যে এখানে সে ফার্স্ট হওয়ার পর তার মায়ের সাথে দেখা করতে পারবে? সে জানায় সে ফার্স্ট হওয়ার কথা কখনোই বলছে না, কিন্তু সে জানায় লাস্ট পজিশনেও না, আর সে এটাই চায়। ফেং বলে তাহলে তাকে সেকেন্ড লাস্ট আসতে হবে। ঠিক আছে, সে কনফিডেন্ট। ফেং জানতে চায় লিউসি থেকে আর কিছু আছে। সে জানায় যে এই পরীক্ষায় ইউচ্যাংও থাকবে। ফেং বলে যে ইউচ্যাং পড়াশোনায় খুবই বেটার সবার থেকে, সাথে কোনো মোকাবিলা করা যাবে না। পরে ভেবে লিউসির মুখের দিকে তাকিয়ে বলে তাকে খুব চালাক দেখাচ্ছে, সে আবার কিছু গন্ডগোল করেছে। সে বলে জিনফেং কি বলতে চাইছে সে বুঝতে পারছে না। ফেং বলে ঠিক আছে, এবারে সে আর কোনো ঝঞ্ঝটের মধ্যে থাকবে না, যাই হয়ে যায়। বলে সে চলে যেতে গেলে সে জিনফেংকে তার মায়ের কথা মনে করিয়ে দেয়। সে বলে জিনফেংকে ব্ল্যাকমেল করে যে তার মা ইউংফু তাকে এত মনে করে যে তার ওজনও কমে গেছে। ফেং জানায় লিউসিকে যে ঠিক আছে সে পার্ট নেবে ইম্পেরিয়াল একাডেমির পরীক্ষায়, তো জিনফেং শুধুমাত্র পাশ করবে, ফার্স্ট সেকেন্ড পজিশনে সে থাকবে না। তো লিউসি জানে এখানে তার কথা দিয়ে তার প্রমিস রাখে। ফেং সেখান থেকে চলে গেলে লিউসি চেরি ব্লসম ট্রির দিকে তাকিয়ে বলতে থাকে এখানে সব ফুলগুলো প্রস্ফুটিত হয়ে গেছে খুব সুন্দরভাবে। এদিকে দেখায় রাজা ঝ্যাং তার কক্ষে সহযোগীদের সাথে কথা বলছে, সহযোগীরা তাকে সব প্ল্যান বলেছে। ঝ্যাং বলছে যে এগুলো কখনো যেন তারা না ভাবে, বড় ভালো উপলব্ধি কখনোই মূর্খের মতো চুরি করে হতে পারে না, প্রতিস্থাপিত জন্য পরিশ্রম করতে হবে কঠোর, এটা স্বাভাবিক। মানে তারপর কমান্ডার সু, ডুয়ানিয়ন চং এবং শেফ চাই মনে মনে ইশারায় কথা বলতে শুরু করে তিনজনের মধ্যে। কমান্ডার সু মনে মনে ইশারা করে বাকি দুজনকে বলে যে রাজাকে বোঝাতে কাছে যদি পরীক্ষার প্রশ্নপত্র থাকে তাহলে পরীক্ষা পাশ করতে সুবিধা হবে। ডুয়ানিয়ন চং শেফ চাইকে এই বিষয়ে ইশারা করল, চাই চংকে এই ইশারায় বলে যে সে লোককে বোঝাতে মানাতে একদমই পারদর্শী না, ওকে আগে এগিয়ে বোঝাতে। ইশারায় বাকি দুজনকে বলে যে অপরের সাথে সেই ব্যবহারটাই করতে যে ব্যবহারটা অপরের থেকে তারা এক্সপেক্ট করে। কমান্ডার সু আর শেফ চাই রাজার কাছে গিয়ে ভাবে যে অনেক কিছু বলবো, কিন্তু এটুকুই বলতে পারে দুজন, রাজাকে সাহায্য করার বিষয়ে তারা পর্যাপ্ত বিচার করেনি এখনো, কিভাবে রাজাকে তারা সাহায্য করতে পারে এরপর। আর কমান্ডার সু আর শেফ চাই চংকে ইশারা করলে চং গিয়ে রাজা ঝ্যাংকে বলতে শুরু করে প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত কোনো রাজাকে কেউ পরীক্ষা নেওয়ার উদাহরণ নেই, তো তাদের বাবা মৃত সম্রাট মরণোত্তর আদেশে এটা দিয়ে গেছে, এটা কি ঠিক? রাজা ঝ্যাং জানায় তাদের মৃত সম্রাট অর্থাৎ তাদের বাবা আদেশটা নিশ্চিত রূপে এই জন্য দিয়েছে সে চেয়েছে যে ভবিষ্যতে যে সম্রাট হবে সে আরো ভালো উপলব্ধি তো নিয়ে হোক, আরো ভালো অভিজ্ঞ শাসক হোক, যাতে সে সর্বকালের সেরা সম্রাট হতে পারে। একটা খুবই ভালো উদ্দেশ্য। নিয়ন্ত্রক শেফ চাই আর কমান্ডার সু তিনজনে তিনজনের দিকে অবাক হয়ে তাকাবে যে এগুলো সত্যি কথা। দেখায় জিনফেং তার নিজের কক্ষে সাথে ইম্পেরিয়াল একাডেমির এক্সামে পরীক্ষা দেবে, রং তুলি দিয়ে ক্রস করে মার্ক করছে। এসবের কারণ জিজ্ঞেস করতে চাইলে জিনফেং জানায় যে সে কখনো কি জঙ্গলে গেছে, জানায় না সে যায়। ফেং বলছে তাহলে যে এই গল্পটা জিনফেং এখন বলবে সেটা মন দিয়ে শুনতে থাকে। ফেং জানায় সুফাংকে যখন সে ছোট ছিল প্রতিবেশী একজন লোক আগে তার ছোটবেলার বন্ধুর সাথে সে মাঝে মধ্যে জঙ্গলে যেত, ওখানে অনেক কালো ভাল্লুক থাকতো। তারা এরকমই মাগুর সাথে জিনফেং গেছিল সেই জায়গায় জঙ্গলি ফল নিতে। তার পরেরটা বলে সুফাংকে গেস করতে। ফাং বলে যে জিনফেং হয়তো ভালুকের সাথে 300 রাউন্ড লড়াই করেছে। ফেং জানায় যে মাগুর সাথে যখন সে ছিল তারা একবার কালো ভাল্লুক দেখতে পেয়েছিল। তারপরে জিনফেং নিজের টকরি থেকে জোড়া জুতো বার করে তার পায়ে পরে নেয়। ফাং এর মানে জানতে চাইলে জিনফেং বলে মাগু এটা জিজ্ঞেস করেছিল এই জুতো পরে কি ভালুকের সামনে থেকে সে পালাতে পারবে, আর জিনফেং উত্তরে জানিয়েছিল যে ভালুকের থেকে তাকে পালাতে হবে না, শুধুমাত্র মাগুর আগে থাকলেই হলো। ফাং
ফাং জানতে চায় তাহলে মাগুকে কি খেয়ে নিয়েছে ভাল্লুক। ফেং জানায় সে পয়েন্টটা এখনো কথা বুঝতে পারলো না। এখানে পরীক্ষায় জিনফেংকে প্রথম স্থান অধিকার করতে হবে না, কিন্তু যাতে সে শেষ না আসে সেটা তাকে দেখতে হবে। ফেং জানায় এই মাধ্যমে ক্রস করে সে এটাই ফিগার আউট করার চেষ্টা করছে। ফাংকেও সে জিজ্ঞেস করে তার মতে সব থেকে বেকার কে এখানে, চাই নাকি রাজকুমার চোং। ফাং জানায় রাজকুমার চোং হতে পারে কিনা সে বুঝতে পারছে না এখনো। ফাং বলে সে জানে এদের মধ্যে একজনও না। ফেং জিজ্ঞেস করে তাহলে কে হতে পারে। ফাং জানায় সে যদি বলার সাহস করে তাহলে তার মাথা কেটে দেওয়া হবে। ফেং বলে সুফাংকে তার সাথে মশকরা করা বন্ধ করতে। ফেং কি তার এরকম মানুষ মনে হয় যে অন্য কারোর মাথা কেটে দেবে? এটা কোনো বাজারও নয় যেখানে মাথা কাটা হবে। পরে জিনফেং নিজের হাতে পেপার দেখে ভাবতে থাকে যে সেটা হয়তো কমান্ডার সু। ফেং বলতে থাকে সে এত সুগঠিত তো তাকে দেখে আগে সে আন্দাজ করতে পারেনি। ফাং বলে যে কমান্ডার সু পরীক্ষায় বসবে না, একজন ব্যক্তি। ফাং তখন আঙুল দিয়ে জিনফেং এর পেপারে দেখিয়ে দেয় মহামহিম অর্থাৎ রাজা ঝ্যাংয়ের ছবি। ফেং বলে এটা কি করে সম্ভব, সে কি করে অন্তিম স্থান প্রাপ্ত করবে? এটা হতেই পারে না। তখনই সেখানে রাজকন্যা ইউনিয়ন উপস্থিত হয়ে বলে এটাই বাস্তব, এটাই সত্যি। রাজকন্যা ইউনিয়ন জিনফেংকে জিজ্ঞেস করে যে রাজধানীর সব থেকে ইন্টারেস্টিং গসিপ সে শুনতে চাইবে। ফেং মাথা নাড়িয়ে চোখে উৎফুল্ল নিয়ে বলে হ্যাঁ। আর রাজকন্যা ইউনিয়ন জিনফেংকে সেই গল্প বলা শুরু করে রাজা ঝ্যাংয়ের বিষয়। রাজা ঝ্যাংয়ের ছোটবেলার দেখাতে থাকে। ইউনিয়ন জানায় রাজা ঝ্যাং যখন 10 বছরের ছিল এবার সে একটা কবিতা সংকলন কপি করছিল। তো মাঝপথে হঠাৎই তার স্টমাকে অর্থাৎ পেট ব্যথা শুরু হয়। তো সে তার কাজ না থামিয়ে কাজটা নিজের পূরণ করে আগে। পরে নিজের পেটের ব্যথা ধরে এসে উঠে যেতে গেলে সামনে টেবিলে রাখা সেই মূর্তিটা ভেঙে যায়। ইউনিয়নের কথা শুনে জিনফেং পেট ধরে হাসতে থাকে আর বলতে থাকে খুবই হাস্যাস্পদ, এত নাটক রাজা ঝ্যাং কোথা থেকে শিখলো। ইউনিয়ন জানায় যে এটা একদম সত্যি কথা। এই মূর্তিটা রাজা ঝ্যাং তখন ভেঙেছিল সেটা ছিল সংস্কৃত এবং সাহিত্যের ঈশ্বরের। তাকে অপমান করার জন্য তারপর থেকে রাজা ঝ্যাং একটা পরীক্ষায় ব্যর্থ হতে শুরু করে। সব পরীক্ষা তাকে দ্বিতীয়বার করে দিতে হয়। এভাবেই সে সব পরীক্ষায় লাস্ট আসতে শুরু করে। জিনফেং ইউনিয়নকে জানায় যে তাদের গ্রামেরও একজন মানুষ ছিল, তাকে কখনোই স্কলার ধরা যেত না, সে সবসময় শেষেই আসতো পরীক্ষায়, যার অবস্থাও তার মতো ভীষণই হাস্যাস্পদ। ইউনিয়ন জানায় যে সংস্কৃত আর সাহিত্যে দেবতার মূর্তি ভেঙে রাজা অপমান করেছে, তাই হয়তো সে কখনো উত্তীর্ণ হতে পারেনি, সময় লাস্ট হয়ে এসেছে। মূর্তি ভেঙে সেই দেবতার অপমান না করলে তো রংহাও রাজ্যে তাদের দেশে হয়তো রাজা একাই শাসন করতো এখন। জিনফেং তখনই মনে মনে ভাবতে থাকে যে ঠিকই ধরেছে, তার বাবা লিউসি কখনোই ভালো চাইতে পারে না রাজা ঝ্যাং। সে আসলে কোনোভাবেই চায় না যে জিনফেং ফার্স্ট হোক, আসলে এটা চায় লিউসি যে রাজা ঝ্যাং লাস্ট হোক প্রতিবারের মতো। সে জানে জিনফেং ফার্স্ট লাস্ট হওয়ার কখনোই বদল করে না। ফেং মনে মনে ভাবে কোনো ব্যাপার না, তার মায়ের জন্য সে আরো কিছুদিন সহ্য করে নেবে। ফেং ইউনিয়নকে বলে সে যে কথাটা বললো সেই কথাটা সে ভেবে দেখলো। এখন সে ঠিক করে নিয়েছে যে রাজা ঝ্যাংয়ের থেকে সে কখনোই পিছিয়ে থাকবে। ফেং কখনোই চাইবে না যে জিনফেং লাস্ট পজিশনে আসুক। ও সে ইউনিয়নকে নিয়ে লাইব্রেরির দিকে যেতে থাকে, বলে যে তার পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে ভালোভাবে। দিকে দেখায় বাইরে দাঁড়িয়ে লিউবায়ু এবং তার অ্যাটেন্ডার ফেংইউ তাদের সমস্ত বলা কথা শুনে নেয়। ওই ভাবতে থাকে যে এই কথাগুলো তারা বললো এগুলো কি সত্যি। ফেংইউ বলে সে ধারণাই করতে পারছে না বিষয়টা। দিকে দেখায় যে লাইব্রেরিতে গিয়ে তারা তিনজন পরীক্ষার জন্য সমস্ত বই জোগাড় করতে থাকে। সমস্ত বই সুফাংয়ের হাতে ধরিয়ে দেয়। দিকে দেখায় জিনফেং সিঁড়িতে করে উঠে উপরে দেখছে, অন্য জিনিসপত্র খুঁজে। ইউনিয়ন জানতে চায় যে অত উপরে উঠে কি করছে সে। এখানে তাদের পরীক্ষার জন্য উপযোগী কোনো জিনিস নেই। ফেং জানায় জিনফেং এর প্রয়োজনীয় বিশেষ একটা জিনিস সেখানে খুঁজছে সে। ফেং ইউনিয়ন আর সুফাংকে জানায় যে সাহিত্য সংস্কৃতি দেবতার ছবি তারা পেয়ে গেছে, তাদের কাজ করতে উপযোগী হবে সামনে ইম্পেরিয়াল একাডেমি পরীক্ষার জন্য। দিকে দেখায় রাজা তার সহযোগীদের নিয়ে আসতে থাকে, সেখান দিয়েই জিনফেং, সুফাং আর ইউনিয়নও আসতে থাকে। তারপর মুখোমুখি কথা বলতে শুরু করে জিয়াং মণ্ডপের সামনে। যা দেখতে পেলে জিনফেংকে বলতে থাকে যে এটা রানী না। ফেং জানায় তার পথ ছাড়তে। ঝ্যাং বলে যে তার যথেষ্ট উঁচু নয় যে তার মাথায় দেওয়ার জন্য লাইব্রেরি থেকে বই নিয়ে যাচ্ছে। ফেং এর এটা বোঝা উচিত, মোটা চেহারার মতো মোটা শুয়োরের বুদ্ধিকে কষ্ট না দিয়ে আরাম দিতে। কথাটা শুনে রাজার সহযোগীরা হেসে ওঠে। ফেং ঝ্যাংকে বলে যে বছর বছর ফেল করা মানুষের থেকে তো সে অনেকই বেটার। কথাটা শুনে সুফাং আর ইউনিয়ন হেসে ওঠে। রাজার সহযোগীরাও প্রথমে হেসে উঠলে পরে থেমে তাদের মনে করে যে রাজার কথা এখানে জিনফেং বলছে। আমরা সু নিজে তলোয়ার বের করে জিনফেং এর দিকে এগিয়ে বলে তার সাহস কি করে হলো রাজাকে এভাবে সম্বোধন করা। তোমার চোখ কমান্ডার সুকে থামায়। ফেং বলে ও মাথায় নাকি, সে তো রাজার নামে উল্লেখও করে। মানে এখানে কমান্ডার সু মানছে যে রাজা মূর্খ। আসলে কমান্ডার সু বলে সে জানে না, সেরকম কখনোই বলেনি যে রাজা মূর্খ। চাই এগিয়ে এসে বলে তার সাহস কি করে হলো রাজাকে মূর্খ বলে। এর মধ্যে এখানে কমান্ডার সু মূর্খ কুমার চৌ তাদের দুজনকে শান্ত করতে থাকে। ঝ্যাং জানায় জিনফেংকে যে এবারে পরীক্ষা সে প্রথম আসবেই আসবে। ফেং জানায় পরিণাম সে পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছে। রাজা ঝ্যাং হয়তো জিনফেং এর শেষে আসবে বা অন্য কারোর শেষে। ঝ্যাং এখানে ভীষণ রেগে যায় এবং কমান্ডার সু তলোয়ার নিয়ে বের করে বলতে থাকে রানী জিনফেংকে সে কেটেই ফেলবে। সহযোগীরা রাজা ঝ্যাংকে শান্ত করতে থাকে। ফেং এরপর তার হাতে সেই সংস্কৃত সাহিত্য দেবতার ছবি আটকিয়ে ঝ্যাংকে জানায় যে তার শপথ করে বলছে এবারে ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, ভালো পরিণাম আনার চেষ্টা করবে।
যেহেতু এর মূর্তি ভেঙেছে রাজা ঝ্যাং থেকে এই দেবতা জিনফিং এর আদর্শ এবং পছন্দের। ঝ্যাং সেই ছবির সামনে শপথ নিয়ে বলে যে এবারের পরীক্ষায় যদি সে ফার্স্ট না আসে সে তার শাহী পোশাক খুলে ফেলবে, রাজধানীর চারিদিকে 10 চক্কর লাগাবে। ফেং জানায় রাজা যে শপথ নিল সেটা যেন তার মাথায় থাকে। ফেংও সেই ছবির সামনে শপথ গ্রহণ করে বলে যে সে যদি এবারে পরীক্ষায় শেষ আসে ইম্পেরিয়াল একাডেমির শিক্ষক বেইয়ে দিয়ে সে নিজেকে 100 বার আঘাত করবে, নিজের ক্রাউন ও রানীর পদ সে হারিয়ে ফেলবে, খুইয়ে ফেলবে। যার সহযোগিতা বলে এটা সত্যি হবে। জিনফিং এর কথা শুনে তারা অবাক হয়ে যায়। পরই রাজা রানী দুজন দুজনের দিকে তাকিয়ে ভেঙে মুখ ঘুরিয়ে নেয়। এদিকে দেখায় এমপ্রেস ডাওগার, কনসার্ট ডাওগার এবং প্রধানমন্ত্রী লিউশির সাং কুমার চোং সেই অভিনয় করে দেখাচ্ছে যে কথাগুলো রাজা ঝ্যাং এবং জিনফিং বলেছিল। জিনফিং এর অভিনয়টা এমপ্রেস ডাওগারের অ্যাটেন্ডারকে দিয়ে করাচ্ছে চোং। এমপ্রেস ডাওগার এখানে কনফার্ম হওয়ার জন্য চোংকে আবার জিজ্ঞেস করে যে সে কোনো কথা কমিয়ে বা বাড়িয়ে বলছে না। রাজকুমার চোং বলে প্রত্যেকটা কথা তার মনের মধ্যে অঙ্কিত, সে একটাও মিথ্যে বলছে না। এমপ্রেস ডাওগার আস্তে করে মনে মনে বলে যে হয়েছে রাজা ঝ্যাং যদি এবারেও ফেল করে মাত্র রাজপোশাক সেরে সাধারণ কাপড় পরে রাজধানী 10 চক্কর লাগানো খুব বেশি লজ্জাজনক হবে না। মানে এটাই কনফার্মেশন দেয় যে প্রত্যেকবার রাজা ঝ্যাং ফেলই করে আসে, শেষ লাস্টই হয়ে আসে। এমপ্রেস ডাওগার এখানে লিউশিকে প্রশ্ন করে লিউশির কি এখানে মনে হয় না যে এখানে অর্থ যা যা নেওয়া হয়েছে সেগুলো রাজা রানীর সম্পর্ক আরো ঝামেলা তৈরি করবে, পত্নীর মাঝখানে সম্পর্ক আরো খারাপ হবে। লিউশি জানায় এমপ্রেস ডাওগার আর কনসার্ট ডাওগারকে এটা কোনো বড় ব্যাপার না, সাধারণ ব্যাপার, তা করার মতো কোনো বিষয় নেই। এমপ্রেস ডাওগার লিউশিকে জানায় বড় ব্যাপার হয়তো ভবিষ্যতে হবে। তারা রাজা ঝ্যাংয়ের পরীক্ষার বিষয়ে জানে, তার পরিণামের বিষয়েও জানে। প্রধানমন্ত্রী লিউশি দুই রানীকে জানায় যে এবারে হয়তো এই প্রতিযোগিতা উচিত প্রতিস্পর্ধা তাকে খুব ভালোভাবে প্রেরিত করবে পরীক্ষার ফলাফল করার জন্য। রানীরা এখানে চমকে ভাবতে থাকে লিউশির কথা, রাজা ঝ্যাংয়ের পরিণাম কি এবারে ভালো হবে ফলাফল পরীক্ষা। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।